প্রপোজিশনাল লজিক, যেখানে হচ্ছে আমরা এই দিয়ে সিম্বল দিয়ে এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতাম, বি ডাব্লিউ কিউ, মনে আছে? ওইখান থেকে একটা আসবে। তারপর হচ্ছে তোমাদের এই আছে না, পরের যেটা পড়াইছি ফার্স্ট অর্ডার লজিক, যেখানে হচ্ছে আমরা শব্দ দিয়ে প্রকাশ করতাম, যেটার উপর তোমরা অ্যাসাইনমেন্ট করে জমা দিছো। ওই যে টুনা, তারপর হচ্ছে কিউরিওসিটি, শব্দ দিয়ে যে আমরা এক একটা জিনিসকে বোঝাতাম, মনে আছে? সেখান থেকে এক্সেট আসবে। তারপর হচ্ছে তোমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং একদিন দেখাইছি, একটু মনে আছে? ওইটা আরে কোন খবর তোমাদের? ওই আমি তোমার সেদিন বললাম না যে রিইনফোর্সমেন্ট লার্নিং মানে হচ্ছে যে ফিডব্যাক নিয়ে নিয়ে শিখে তারপরে হচ্ছে যে বলা হইলো তোমাদেরকে যে হচ্ছে একটা পলিসি থাকে, পলিসি ধরে ধরে সে এটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে, অফ পলিসি অন পলিসি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার, ওই রিইনফোর্সমেন্ট লার্নিং এ হচ্ছে তোমাদের এই, ধরো এই যে 21 নাম্বার চ্যাপ্টার রিইনফোর্সমেন্ট লার্নিং, প্রবাবিলিটি শুরু করার আগে এটা পড়াইছিলাম যে প্যাসিভ আর অ্যাক্টিভ রিইনফোর্সমেন্ট লার্নিং। তোমাদেরকে হচ্ছে এই 21.3 পর্যন্ত দেখানো হয়েছিল সেদিন। এই পর্যন্ত এইটুকু থেকে অ্যাক্সেট আসবে, এটাই ভালো করে পড়ো। 21 নাম্বার চ্যাপ্টারের এই 21.3 পর্যন্ত ব্যাখ্যামূলক, এটা একটু বুঝা পড়তে হবে। আর আমি যে গতদিন পড়াইছি প্রবাবিলিটি চ্যাপ্টার 13 আর আজকে যেটা দেখাতে যাচ্ছে চ্যাপ্টার 14, এই দুই চ্যাপ্টার মিলায় অ্যাকসেপ্ট থাকবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার এই হচ্ছে টোটাল সাবজেক্টের ব্যাপার। তো তোমাদের চ্যাপ্টার 13 কেন পড়া লাগছে আসলে, কারণ চ্যাপ্টার 13 না পড়লে তোমরা চ্যাপ্টার 14 বুঝতে না। স্যার প্রথম দুটো সেট আরেকটু বলবেন প্লিজ। 7 8, 7 থেকে অ্যাকসেপ্ট, 8 থেকে অ্যাকসেপ্ট। স্যার এবারও কি আইডি দিয়ে করা থাকবে, আলাদা আলাদা করা থাকবে? না, এবার তোমাদের জন্য আমি কোনো কিছুতে আইডি দিই নাই, তোমাদের কথা চিন্তা করে না। মানে স্যার সবার জন্য একই কোশ্চেন? খুশি হচ্ছে সেটা, এত খুশি হবে না। স্যার মনে তো হচ্ছে কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা আমি হচ্ছে আগে হচ্ছে তোমাদেরকে হচ্ছে অঙ্কগুলা দেখানো শুরু করে, দাঁড়াও। যেটা চ্যাপ্টার 13 কি বললাম, চ্যাপ্টার 13 পড়ানো হয়েছে কারণ হচ্ছে চ্যাপ্টার 13 না পড়লে চ্যাপ্টার 14 বুঝতে না, কারণ ওটা ছিল ব্যাসের থিওরিয়ামটা ছিল মেইন ওই চ্যাপ্টারে। যে প্রবাবিলিটি যে সূত্রগুলা আছে সেগুলা ইউজ করে আমরা কিভাবে ব্যাসের থিওরিয়ামটা অ্যাপ্লাই করি। এই ব্যাসের থিওরিয়াম দিয়ে কি হবে অ্যাকচুয়ালি, এই ব্যাসের থিওরিয়াম দিয়ে হবে অ্যাকচুয়ালি যে আমরা হচ্ছে বিভিন্ন প্রবলেমের জন্য ব্যাসিয়ান নেটওয়ার্ক তৈরি করব। ব্যাসিয়ান নেটওয়ার্ক জিনিসটা অ্যাকচুয়ালি কি? ব্যাসিয়ান নেটওয়ার্কটা হচ্ছে এরকম প্রবাবিলিটি একটা ঘটনা তার উপর ডিপেন্ডেন্ট অন্য ঘটনা, এগুলা থেকে থেকে প্রবাবিলিটির যে ট্রি তৈরি হয় সেটাকে বলা হয় ব্যাসিয়ান নেটওয়ার্ক। ব্যাসিয়ান নেটওয়ার্ক বোঝানোর জন্য সবাই হচ্ছে এই কমন বহুল প্রচলিত এক্সাম্পলটা ইউজ করে। এটাই হচ্ছে আমরা আজকে আমাদের বোঝার জন্য ব্যাসিয়ান নেটওয়ার্ক কিভাবে কাজ করে বা কিভাবে প্রকাশ করা হয় এবং সেখান থেকে কিভাবে অঙ্ক করতে হয় সেটা বোঝার জন্য আমরা ওইটা ইউজ করবো। এখানে কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই যে দেখো, ধরো এটা হচ্ছে সাপোজ, হ্যাঁ এই যে চিত্রটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, সাপোজ এটা হচ্ছে সাপোজ আর কি প্রমিসের বাসা, ঠিক আছে? প্রমিসের বাসায় প্রমিস হচ্ছে একটা অ্যালার্ম লাগাইছে। এই অ্যালার্মটা দুইটা কারণে বাজতে পারে। মানে এই অ্যালার্মটার বাজার পিছনে সে সেট করে দিচ্ছে যে যদি বাসায় ডাকাতি হয় অথবা যদি প্রমিসের বাসার আশেপাশে ভূমিকম্প হয় তাহলে যেন অ্যালার্মটা বাজে। কিন্তু প্রমিসের মতো অ্যালার্মটা তো একটু সমস্যা আছে, অ্যালার্মটা মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই বেজে ওঠে, ঠিক আছে? তো এখন হচ্ছে প্রমিস তো সারাদিন বাসায় থাকে না, সে তো বাইরে ঘোরাঘুরি করে। প্রমিস হচ্ছে তার বাসার পাশে দুই প্রতিবেশীকে এক প্রতিবেশী দম্পতি থাকে, কাপল, সেই প্রতিবেশী কাপলরে বলে রাখছে যে যদি অ্যালার্মটা বাজে তাহলে যেন প্রমিসকে তারা ফোন দিয়ে জানায়। এখন প্রতিবেশী কাপলটার মধ্যে জামাইটার নাম হচ্ছে জন আর ওয়াইফটার নাম হচ্ছে মেরি। এখন জন হচ্ছে গিয়ে যেটা করে, জন হচ্ছে অ্যালার্ম বাজলে সবসময় প্রমিসকে কল করে, কিন্তু জনের সমস্যা হচ্ছে জন হচ্ছে অতিরিক্ত সতর্ক। প্রমিসের বাসায় যদি হচ্ছে জোরে জোরে টেলিফোন বাজে তাহলেও হচ্ছে জন অনেক সময় ভুল করে সেটারে অ্যালার্মের শব্দ মনে করে প্রমিসকে কল করে বসে।
আবার ম্যারি হচ্ছে গিয়ে অন্য ধরনের, সে হচ্ছে একদম কেয়ার ফ্রি, সে সারাক্ষণ হাই ভলিউমে গান শুনে, তাই সে মাঝে মাঝে অ্যালার্মের শব্দ শুনলেও সে প্রমিসকে ফোন করতে ভুলে যায়। বাট অ্যালার্ম, ম্যারি যদি ফোন করে তাহলে অবশ্যই এটা অ্যালার্মের শব্দ শুনেই ফোন করছে হয়তো। আমার কথা কি বোঝা গেছে উদাহরণটা? জি স্যার। মানে স্যার ম্যারি হচ্ছে মাঝে মাঝে অ্যালার্মের শব্দ শুনতে পায় না, কিন্তু হ্যাঁ, শুনলেই ফোন সে দেয়। যদি ফোন দেয় তাহলে সে অবশ্যই শুনেই ফোন দিচ্ছে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এখন তোমাদেরকে যেটা দেয়া আছে পরীক্ষায়, হয়তো তোমাদেরকে এরকম একটা সিনারিও দেওয়া থাকবে। এই সিনারিওটা কি করে দেখো, এই সিনারিওতে উপরের দিকে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে প্রিয়র প্রবাবিলিটি, নিচের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পোস্টেরিয়র প্রবাবিলিটি। রিইনফোর্সমেন্ট লার্নিং পড়ানোর সময় আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলছিলাম যে প্রিয়র প্রবাবিলিটি কি, পোস্টেরিয়র কি। চ্যাপ্টার 13 বলা হয়েছে প্রিয়র মানে হচ্ছে যেগুলো আগে থেকেই পাবা, পোস্টেরিয়র মানে হচ্ছে যেগুলো আগের গুলোর উপর ডিপেন্ড করবে, আগের গুলোর উপর কোনো না কোনো ভাবে ডিপেন্ড করবে। যেমন চুরি ডাকাতি হওয়ার সাথে ওদের কোনো সম্পর্ক নেই, ওরা তো চোর ডাকাত না, কিন্তু হচ্ছে চুরি ডাকাতি করলে সে তোমাকে কল করবে কিনা সেটার উপর একটা প্রবাবিলিটি থাকতে পারে। আমার কথা বোঝা যাচ্ছে চৈতি? জি স্যার। ঠিক সেরকম ভূমিকম্প হওয়ার উপর ওদের কোনো হাত নেই, ভূমিকম্পর প্রবাবিলিটি ভূমিকম্পের উপর আর সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। কিন্তু ভূমিকম্প হলে সে তোমাকে ফোন করবে কিনা সেটা তার ফোনের প্রবাবিলিটি ভূমিকম্পের উপর নির্ভর করে। কারণ ভূমিকম্প হইলে অ্যালার্ম বাজবে, আর ভূমিকম্প হইলে অ্যালার্ম বাজলে সে তোমাকে ফোন করবে কিনা সেটা একটা প্রবাবিলিটি। এই জন্যই যেগুলো আগের গুলোর উপর ডিপেন্ডেন্ট সেগুলো বলা হইতেছে পোস্টেরিয়র, যেগুলো কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না সেগুলো হচ্ছে প্রিয়র। প্রিয়র গুলো উপরে থাকে, প্রিয়র গুলো থেকে তীর চিহ্ন বের হয়, আর যারা হচ্ছে ডিপেন্ডেন্ট তাদের মধ্যে হচ্ছে তীর চিহ্ন ঢুকে। বুঝা গেছে? জি স্যার। এখন হইতেছে এই চিত্রটা থেকে তাহলে আমরা বুঝলাম বার্গলারি আর আর্থকুয়েকের উপরে অ্যালার্ম ডিপেন্ডেন্ট, আবার অ্যালার্মের উপর জনের কল ডিপেন্ডেন্ট, অ্যালার্মের উপর ম্যারির কল ডিপেন্ডেন্ট, তাই তো? জি স্যার। জি স্যার। এখন হইতেছে তাহলে এই যে ছোট ছোট বক্স গুলো সেগুলা কি, চিত্র তো বুঝে গেছি, আশেপাশের প্রবাবিলিটি গুলো তাহলে কি ভূমিকা করে। এই বার্গলারির পাশে যেটা সেটা হইতেছে বার্গলারি হওয়ার প্রবাবিলিটি কত, মানে প্রমিসের পাশে ডাকাতি হওয়ার প্রবাবিলিটি কত। আর আর্থকুয়েক মানে প্রমিসের বাসার আশেপাশে ভূমিকম্প হওয়ার প্রবাবিলিটি কত। বোঝা গেছে? জি স্যার। অ্যালার্মের পাশে যেটা সেটা কি, অ্যালার্মের পাশে যেটা সেটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল প্রবাবিলিটি। সেটা হচ্ছে যদি ডাকাতিও হয় এবং ভূমিকম্প হয় তাহলে হচ্ছে দুইটাই ট্রু হবে। যদি ডাকাতি হয় এবং ভূমিকম্প হয় তাহলে অ্যালার্ম বাজার পসিবিলিটি 95%, ঠিক আছে। যদি ডাকাতি হয় কিন্তু ভূমিকম্প না হয় তাহলে অ্যালার্ম বাজার পসিবিলিটি 94%। যদি ডাকাতি না হয় কিন্তু ভূমিকম্প হয়ে থাকে তাহলে অ্যালার্ম বাজার আর কি ওই পসিবিলিটি হচ্ছে 29%। বুঝতেছো? আর যদি একটাও না জি হয়ে স্যার। থাকে সেই ক্ষেত্রে অ্যালার্ম বাজার পসিবিলিটি হইতেছে এই যে তোমার 0.1%। বোঝা গেছে? জি স্যার। এখন আর নিচের গুলা তাহলে কি, নিচের গুলো হইতেছে যদি হইতেছে কিয়া 90%, যদি অ্যালার্ম না বাজে তাহলে জনের কল করার পসিবিলিটি হচ্ছে 0.05%। এখানে আমার একটা কথা আছে, দেখি কে আনসার দিতে পারে। যে আনসার দিতে পারবে সে হাত তুলে লাগিয়ে বইলো না। আমি মাত্র বললাম যদি অ্যালার্ম না বাজার পসিবিলিটি কত, যদি অ্যালার্ম না বাজে তাহলে জনের কল করার পসিবিলিটি হচ্ছে গিয়ে 5%। যদি অ্যালার্ম না বাজে তাহলে জনের না কল করার প্রবাবিলিটি কত, কল না করার প্রবাবিলিটি কত। তো বলতে স্যার পারবা? আরেকবার রিপিট করবেন? আমি আবার বলতেছি, আমি মাত্র বললাম যে যদি অ্যালার্ম না বাজে তাহলে জনের কল করার প্রবাবিলিটি 5%। এখন অ্যালার্ম না বাজলে জনের কল না করার প্রবাবিলিটি কত। ফোন করবো, এটা কে বলছে? রাজু? স্যার 0.85%, মানে 0.85। মানে হচ্ছে মেনে ফেলা উচিত। স্যার 0.95%। 95%, স্যার 95%। থ্যাংক ইউ প্রীতি, খুবই ভালো বলছো, বাট 0.95 বলবা না, পার্সেন্ট বললে 95% অথবা 0.95। তুই যেটা জি স্যার। বলছি সেটা হচ্ছে লিখছি
আমরা হচ্ছে দুইটা আমি মিলে জানি- 1 হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, দুইটা মিলে 1 হবে অথবা 100 হবে, তুমি যদি পয়েন্ট না ধরো। যদি পয়েন্ট না ধরো তাহলে তো পার্সেন্ট, তাহলে হচ্ছে এইগুলা সবগুলারই তুমি 100 দিয়ে দিয়ে গুণ করে বলতেছো, সেই ক্ষেত্রে তোমার টোটালটা হবে 100। আর তুমি যদি পয়েন্ট ধরো সেই ক্ষেত্রে টোটাল প্রবাবিলিটিটা হবে 1। এখন দেখো আমি তোমাদের কি বলছি, যে অ্যালার্ম না বাজলে জনের কল করার প্রবাবিলিটি অথবা জনের না কল করার প্রবাবিলিটি, দুইটা ঘটনা ঘটতে পারে না? আর কি কোনো ঘটনা ঘটতে পারে? অ্যালার্ম না বাজলে হয় জন কল করবে অথবা জন কল করবে না, তাই না? বোঝা জি গেছে? স্যার। কিন্তু স্যার এইখানে দুইটার যোগফল স্যার 1 আসবে না? ফোন করবো তোমারে আমি, আমার কথা চুপ করে 5% হচ্ছে 0.5 না, আর ওইটা হচ্ছে 0.95, তো দুইটাই বুদ্ধিমান 1। প্রমিস। এইখানে হচ্ছে এই যে তুমি যে বক্সের ভিতরে যে দুইটা নাম্বার দেখতেছো, তারা একজন আরেকজনের সাথে সরাসরি রিলেটেড না। তুমি ভাবতেছো এই দুইটা যোগ করলে 1 আসবে, বাট ঘটনা সেটা না। আমার কথা বুঝছো? জি স্যার। এরা হচ্ছে আলাদা আলাদা প্রবাবিলিটি। কারণ উপরেরটা হচ্ছে এই যে দেখো, উপরেরটা হচ্ছে যে এই যে ওই, আরে এটা সিলেক্ট হয় না কেন? এই যে হ্যাঁ, এই যে উপরেরটা এটা হচ্ছে গিয়ে তোমার, দেখা যাচ্ছে না এখন? সিলেক্ট করছি যে, জি স্যার জি, দেখা স্যার। যাচ্ছে। এই যে এই উপরেরটা হচ্ছে অ্যালার্ম বাজলে জনের কল করার প্রবাবিলিটি, ঠিক আছে? আর নিচেরটা হচ্ছে গিয়া অ্যালার্ম না বাজলে জনের কল করার প্রবাবিলিটি। দুইটা দুই ঘটনা, বুঝছো প্রমিস? জি স্যার। অ্যালার্ম বাজলে জনের কল করার প্রবাবিলিটি এত, তাহলে অ্যালার্ম বাজলে জনের কল না করার প্রবাবিলিটি হবে 100 মাইনাস 90, বুঝছো? জি স্যার। ঠিক সেরকম নিচেরটা হইতেছে গিয়া যে অ্যালার্ম না বাজলে জনের কল করার প্রবাবিলিটি হইতেছে গিয়া 5%, তাহলে অ্যালার্ম না বাজলে জনের কল না করার প্রবাবিলিটি হইতেছে গিয়া 95%, বুঝছো? জি স্যার। তার মানে কি? তার মানে হইতেছে এই টেবিল গুলা দেখতে সিম্পল মনে হইলেও আসলে সিম্পল না, এর মধ্যে আরো অনেক প্রবাবিলিটি লুকায় আছে, যেগুলো তোমাদের হয়তো প্রয়োজনে ক্যালকুলেশন করে বের করা লাগতে পারে। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। সো টেবিলটা, এই আমরা চিত্র বুঝলাম, টেবিলে কি দেয়া আছে তা বুঝলাম, বাট তার মানে এটা না যে আমাদের যে যে প্রবাবিলিটি আমাদের অঙ্ক করতে ক্যালকুলেশন করতে দরকার সব আমাদের হাতে দেওয়া আছে। আমাদের হয়তো সেটা বেরো করে নেওয়া লাগতে পারে, বুঝছো? জ্যোতি? জি স্যার। এখন আমি তোমাদেরকে একটা ডেমো এক্সাম্পল দেখাই। বই আমি কোনো সহজ ভালো এক্সাম্পল পেলাম না, এই জন্য আমি নিজেই একটা তোমাদেরকে অঙ্কর মতো দেখাই যে এরকম যদি আসে তখন কি করবা। ধরো বলা হইলো তোমাদেরকে যে যদি তোমাকে, মানে যদি প্রমিসকে মেরি কল করে, তাহলে প্রমিসের বাসায় ডাকাতি হয়েছে, এটার প্রবাবিলিটি কত? আমরা এখনকার প্রত্যেকটা ঘটনাকে হচ্ছে তার আহ শুরুর অক্ষর বড় হাতের দিয়ে সূচিত করি। আমার কথা বোঝা যাচ্ছে? যদি ম্যারি কল করছে সেটাকে আমি লিখি এম, আর যদি ডাকাতি সেই ঘটনাটাকে আমি যদি লিখি বি, তাহলে আমাকে এখন বের করতে হবে প্রবাবিলিটি অফ বি গিভেন এম, মানে ম্যারি কল করলে ডাকাতি হয়েছে সেটার প্রবাবিলিটি কত। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এখানে তোমাকে হচ্ছে এই টেবিলটা হচ্ছে দিয়ে দিবে পরীক্ষার হলে, যে এই টেবিলটা দিয়ে দেওয়া হলো, এখন বের করো যে ম্যারি কল করলে ডাকাতি হওয়ার প্রবাবিলিটি কত। সেই ক্ষেত্রে তোমাকে আবার কি করতে হবে, আমাদের পরিচিত ব্যায়েসের সূত্রের সাহায্য নিতে হবে। এখানে নিচে কি আসবে বলতে পারবা জ্যোতি? পি অফ এম। জি, থ্যাংক ইউ। পি অফ এম। আর উপরে কি আসবে রিফাত বলতে পারবা? স্যার P of B intersection M maybe. পি অফ বি আসবে মানলাম, আর কি আসবে? Sir পি অফ P of B M পি অফ এম গিভেন বি, this মানে হইতেছে যদি আমরা বলি যে ম্যারি কল করলে ডাকাতি হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে তোমাকে তিনটা জিনিস জানা লাগবে: ম্যারির কল করার প্রবাবিলিটি, ডাকাতি হওয়ার প্রবাবিলিটি, আর হচ্ছে ডাকাতি হইলে ম্যারি কল করার প্রবাবিলিটি। বোঝা গেছে? জি স্যার। this এখন আসি আমাদের চিত্রে, আমাদের কাছে কি কি দেওয়া আছে। ডাকাতি হওয়ার প্রবাবিলিটি কিন্তু দেওয়া আছে,
তাই না? হ্যাঁ, আর জি স্যার। অ্যালার্ম বাজলে মেরির কল করার প্রবাবিলিটি, অ্যালার্ম না বাজলে মেরির কল করার প্রবাবিলিটি দেওয়া আছে, কিন্তু শুধু মেরির কল করার প্রবাবিলিটি তো কোথাও দেওয়া নাই। আমার কথা বুঝছো চৈতি? তাহলে জি কিভাবে স্যার। ক্যালকুলেট করবা? তখন এটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে একটু টেকনিক্যাল হইতে হবে, একটু মাথা না খাটাইলে তো হচ্ছে বাচ্চা অনেক কঠিন। আর এটা সাইজ মতো হচ্ছে না কেন? আচ্ছা দেখা যাচ্ছে না? জি দেখা স্যার, গেলে দেখা হইছে। যাচ্ছে। তখন আমরা প্রবাবিলিটি অফ এম এর জায়গায় লিখবো প্লাস বুঝছো? আর উপরে যেটা ছিল সেটাই। মানে নিচে বেসিক্যালি যেটা লেখা হয়েছে সেখানে বি প্রাইম মানে হচ্ছে বার্গলারি হয় নাই, আর বি মানে হচ্ছে বার্গলারি হয়েছে। ঠিক আছে? বি প্রাইম মানে হচ্ছে বার্গলারি হয় নাই, বি মানে হচ্ছে বার্গলারি হয়েছে। তো আমি এখানে যেটা বলতে যাচ্ছি সেটা হইতেছে মেরির কল করার প্রবাবিলিটি হবে বার্গলারি না হইলে মেরির কল করার প্রবাবিলিটি এবং বার্গলারি হইলে মেরির কল করার প্রবাবিলিটি, এই দুইটার যোগফলের সমান। কারণ মেরির কলটা দুই ভাবে করতে পারে, এক হচ্ছে বার্গলারি হইলে ঘটতে পারে অথবা বার্গলারি না হইলে ঘটতে পারে। তাহলে মেরির কল করার প্রবাবিলিটি হবে যদি বার্গলারি হয় তাহলে মেরির কল করার প্রবাবিলিটি, প্লাস যদি বার্গলারি না হয় তাহলে মেরির কল করার প্রবাবিলিটি, এই দুইটার যোগফলের সমান। আমার কথা বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। এইখানে একটা কথা আসে স্বভাবতই, যে আমরা মাত্র দেখলাম মেরির কলটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন, মেরির কলটা হচ্ছে গিয়ে সরাসরি অ্যালার্মের সাথে রিলেটেড। তো আমরা তো এখানে বার্গলারি দিচ্ছি, আমরা কিভাবে আসবো? এটার ব্যাখ্যাতে আমি আসতেছি যে আমরা নর্মালি হচ্ছে আমাদের প্রশ্নে যে ঘটনাটা দেওয়া থাকবে সেই ঘটনার বেসিসেই হচ্ছে ক্যালকুলেট করতে হবে যদি সরাসরি রিলেটেড নাও থাকে। সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে প্রশ্নের ভেরিয়েবল গুলার মধ্যে রিলেশন গুলা দাঁড় করানো বা দেখা বা এটা বের করা যে প্রশ্নের ভেরিয়েবল গুলার থেকে কিভাবে একটার থেকে আরেকটাতে আসা যায়। এখানে বার্গলারি হয়তো বা মেরির সাথে সরাসরি হয়তো এখানে কানেক্টেড না, আমাদের দেওয়া নাই, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কাজটাই হবে এই জিনিসটাকে, এই জিনিসটাকে বের করা, যে জিনিসটা আমাদের দেওয়া নাই এই জিনিসটাকে আমাদের বের করে আনতে হবে। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আমার কথা বোঝা গেছে? জি জি স্যার। স্যার। এবং সেকেন্ড প্রশ্ন হইতেছে গিয়া যে শুধু তো বার্গলারি ছিল না, বার্গলারির সাথে তো হচ্ছে আরেকটা ঘটনা ছিল আর্থকুয়েক। দুইটার উপরই অ্যালার্ম বাজতে পারে, দুইটার সাথেই হচ্ছে মেরির কল করা নির্ভর করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আর্থকুয়েক কি নিব না? সেই প্রশ্নের আনসার হইতেছে গিয়া, যেহেতু আমাদের প্রশ্নে এই প্রশ্নটা যেটা আমি মাত্র করে দেখাইতেছি সেখানে বলা হয়েছে যে বার্গলারি হইলে তার বেসিসে মেরির কল করার প্রবাবিলিটি কত, আমি তখন আমার প্রশ্নের স্বার্থে ধরে নিব যে শুধুমাত্র বার্গলারিটাই আমি ক্যালকুলেট করব। কারণ যেহেতু এখানে বার্গলারি থেকে আমাকে হচ্ছে মেরির কল করা পর্যন্ত আসতে হবে, আমি মাত্র বললাম যে আমাদেরকে হচ্ছে এটা ক্যালকুলেট করতে হবে, বার্গলারি থেকে মেরি পর্যন্ত ক্যালকুলেট করতে হবে। সেই ক্ষেত্রে বার্গলারি থেকে মেরি পর্যন্ত যাইতে রাস্তার মাঝখানে যা যা আছে আমরা সেগুলাকে নিব, কিন্তু সাইডে যদি অতিরিক্ত কিছু থাকে সেগুলাকে আমাদের দরকার না পড়লে নেওয়ার কোনো দরকার নেই। বার্গলারি থেকে আমাদের মেরি পর্যন্ত প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি আর্থকুয়েক ছাড়া ক্যালকুলেট করাই যাচ্ছে না তাহলে তো আর্থকুয়েককে নিব, কিন্তু যদি আর্থকুয়েককে ছাড়াই বার্গলারি থেকে মেরি পর্যন্ত ক্যালকুলেট করা যায় সেক্ষেত্রে আমাদের আর্থকুয়েক না নিলেও চলবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এখন আসছি তাহলে
এরপরে আমরা এইটা কিভাবে ক্যালকুলেট করব? তাহলে প্রবাবিলিটি অফ বি পাইলাম, তাহলে হচ্ছে আমরা এখন এই যে প্রবাবিলিটি অফ এম গিভেন বি, এটা কিভাবে ক্যালকুলেট করব? তখন আমাদের বের করতে হবে যে অ্যাকচুয়ালি এই ম্যারির কল করার প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কার কার উপর ডিপেন্ডেন্ট। ম্যারির কল করার প্রবাবিলিটি অ্যাকচুয়ালি হইতেছে গিয়া, ম্যারির কল করার প্রবাবিলিটি হইতেছে অ্যাকচুয়ালি গিয়ে, যদি আমরা এই ফিগারটা দেখি তাহলে ফিগার দেখলে আমরা জানতে পারবো ম্যারির কল করার প্রবাবিলিটি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালার্ম বাজার উপর ডিপেন্ডেন্ট, আর অ্যালার্মটা হচ্ছে গিয়া বার্গলারি হওয়ার উপর ডিপেন্ডেন্ট। এখন সেই ক্ষেত্রে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যেহেতু অ্যালার্মের কন্ডিশনাল প্রবাবিলিটি আর্থকুয়েকের সাথে দেওয়া আছে, শুধুমাত্র বার্গলারির উপর অ্যালার্মের কোনো প্রবাবিলিটি দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বার্গলারির বেসিসে আর্থকুয়েকে মানে শুধুমাত্র বার্গলারির বেসিসে অ্যালার্মের প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করব? সেটা তাহলে আমাদেরকে হচ্ছে এরকম সূত্র প্রয়োগ করে করে ক্যালকুলেট করতে হবে, কারণ হচ্ছে যেহেতু আর্থকুয়েকের কথা এখানে বলা নাই, আলটিমেটলি তাহলে আমাদেরকে এটা ক্যালকুলেট করতে হবে যে অ্যালার্ম বাজলে ম্যারির কল করার প্রবাবিলিটি ইনটু হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে। জি স্যার। যেহেতু আমাদের বলা হইতে পারে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বার্গলারি হইলে, বার্গলারি না হইলে তো এখানে বলা হয়েছে, বার্গলারি যেহেতু হইলে বলা হচ্ছে, সেক্ষেত্রে বার্গলারি হইলে অ্যালার্ম হওয়ার প্রবাবিলিটি কত হবে সেটা বের করতে হবে। আর তারপর হচ্ছে বার্গলারি হইলে অ্যালার্ম হওয়ার প্রবাবিলিটি বের করে সেই অ্যালার্ম বাজলে ম্যারির কল করার প্রবাবিলিটি কত সেটা বের করতে হবে। কিন্তু এখানে কি শেষ? এখানে শেষ না, সেটার সাথে আমাদের আরো একটা জিনিস বের করতে হবে যে যদি অ্যালার্ম না বাজে কিন্তু এটার মানে হইতেছে গিয়া যে যদি ডাকাতি হয় তারপরে যদি অ্যালার্ম না বাজে সেটার প্রবাবিলিটি, আর অ্যালার্ম না বাজলে ম্যারির কল করার প্রবাবিলিটি। বুঝা যাচ্ছে কথা? জি স্যার। এই ক্ষেত্রে বার্গলারি হইলে অ্যালার্ম না বাজার প্রবাবিলিটিটা তো আমাদের বের করতে হবে, আর অ্যালার্ম না বাজলে ম্যারির কল করার প্রবাবিলিটি কিন্তু আমাদের এই যেখানে দেওয়া আছে। অ্যালার্ম না বাজলে ম্যারির কল করার প্রবাবিলিটি কত, তার মানে এই চিত্রে আমাদেরকে হচ্ছে এটা দেওয়া আছে। অ্যালার্ম বাজলে ম্যারির কল করার প্রবাবিলিটি কত আমাদেরকে হচ্ছে সেটাও দেওয়া আছে। এটা হচ্ছে আমাদেরকে আবার বের করে নিতে হবে। আমার কথা বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, কিন্তু অনেক কঠিন স্যার। হ্যাঁ, একটু তো কঠিন তো হবেই, কারণ এটা হচ্ছে একদম শেষের দিকের চ্যাপ্টার, অঙ্কগুলো তো একটু কঠিন হবেই। আমরা আজকের ক্লাসটা যদি রেকর্ড করা থাকে এটা হচ্ছে 12 ভালো করে দেখেন। এটা আমি হচ্ছে আমি বই খুঁজলাম এতক্ষণ ধরে, স্লাইডও খুঁজলাম, কিন্তু ভালো কোনো এক্সাম্পল পাইলাম না যেটা আপনাদের বোঝানো যায়। তাই ভাবলাম আমি নিজেই করে বুঝাই দিই যে আসলে কিভাবে ভাঙতে হবে আপনাদেরকে ভাইয়া ভাইয়া, কারণ আপনাদের তো পরীক্ষা জাস্ট বলা থাকবে যে ম্যারি কল করলে বার্গলারি হইতে সেটার প্রবাবিলিটি কত। আপনাদেরকে প্রথমে এই সূত্র আনতে হবে, সেখান থেকে এই সূত্র আনতে হবে, সেইখান থেকে হচ্ছে আবার এইভাবে ভেঙে ভেঙে ক্যালকুলেট করতে হবে। তো হচ্ছে অ্যাকচুয়ালি কাজ আছে ভাবি এখানে, মানে যত সহজ দেখতে মনে হয় তত সহজ না। ঠিক আছে, এখন আমরা আসি এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে আরেক টাইপের। সেটা হইতেছে, এটার জন্য আমি হচ্ছে একটা আজকে এক্সাম্পল বের করে রাখছি, বাট দেখি তো আছে কিনা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। এটা হইতেছে আপনাদের হয়তো চেনা প্রবাবিলিটি, হয়তো বা একটু স্লাইটলি হয়তো শুনে থাকছেন কোথাও। এইখানে হচ্ছে মানে পরপর দিনের প্রবাবিলিটি বের করতে বলা হয়। এটা হচ্ছে একটা দিনের প্রবাবিলিটির অঙ্ক। দিনের প্রবাবিলিটির অঙ্ক ইন সেন্স, আমরা ধরে নিচ্ছি একটা জায়গার, সাপোজ আমরা ধরে নিচ্ছি ঢাকার ওয়েদার দুই ধরনের হতে পারে, হয় সানি হইতে পারে অথবা রেনি হইতে পারে, এর বাইরে আর কোনো কিছু হবে না। ঠিক আছে, এখন আমাদেরকে হচ্ছে
গত এক সপ্তাহের ডাটা দেওয়া হইলো আবহাওয়ার, কোন দিন sunny ছিল কোন দিন রেনি ছিল, ঠিক আছে? আমাদেরকে হচ্ছে এই গত 7 দিনের ডাটার উপর অ্যানালাইসিস কইরা প্রেডিক্ট করতে হবে যে আগামীকালকের ওয়েদার কিরকম হবে, সানি হবে না রেইনি হবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। সেক্ষেত্রে আমাদেরকে এই 7 দিনের যে ডাটা দিয়ে দেওয়া হবে, 7 দিনের ডাটা আমাদেরকে দিলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হইতেছে গিয়া যে যদি কোনোদিন সানি থাকে তাহলে পরের দিন সানি হওয়ার প্রবাবিলিটি কত, যদি কোনোদিন সানি থাকে পরের দিন রেইনি হওয়ার প্রবাবিলিটি কত। একইভাবে যদি কোনোদিন রেইনি থাকে তাহলে পরের দিন সানি হওয়ার প্রবাবিলিটি কত, যদি কোনোদিন রেইনি থাকে তাহলে পরের দিন রেইনি হওয়ার প্রবাবিলিটি কত। এটা বের করে লাভটা কি হবে? আমাদেরকে আগামীকালকের ওয়েদার কেমন হবে সেটা বের করতে বলছে না, আমাদেরকে যদি আজকের ওয়েদারটা বলে দেয় তখন আমরা এই জাস্ট ছকটা দেখে বলে ফেলতে পারবো যেহেতু আজকের ওয়েদার এরকম, তাহলে দেখা যাচ্ছে আজকের ওয়েদার এরকম হইলে কালকের ওয়েদার এরকম হওয়ার প্রবাবিলিটি বেশি, তো কালকের ওয়েদার এরকম হবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। সেই জি, ক্ষেত্রে স্যার। আপনাদের চ্যালেঞ্জটা কি? আপনাদের চ্যালেঞ্জটা হচ্ছে আপনাদের এই ছকটা তৈরি করাটা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। ছকটা তৈরি করাটা চ্যালেঞ্জ কি জন্য? কারণ আপনাদেরকে তো হচ্ছে জাস্ট বলে দিবে যে এক সপ্তাহের ডাটা, অ্যাজ ফর এক্সাম্পল বলে দেওয়া হচ্ছে যে দেখো এই যে এখানে বলে দেওয়া হচ্ছে যে পরপর 7 দিন কিরকম কিরকম ছিল। যে প্রথম দিন ছিল রেইনি, পরের দিন ছিল সানি, তারপরের দিন ছিল রেইনি, তারপরের দিন ছিল সানি, তারপরের দিন ছিল রেইনি, তারপরের দিন রেইনি, তারপরের দিন সানি। এখন আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে এই ডাটা থেকে এই টেবিলটা জেনারেট করতে হবে, তাই তো? তাহলে হচ্ছে কোনোদিন সানি হইলে পরের দিন রেইনি হওয়ার প্রবাবিলিটি কত? স্যার এটা বের কোনোদিন করতে সানি হবে। হইলে দেখো এখানে সানির পরবর্তী কয়টা আছে? দেখো এখানে সানির পরে একদিন রেনি, সানির পরে আরেকদিন রেনি, এই সানির পরে কোনো দিনই নাই। তাহলে আমাদের দুইটা এক্সাম্পল আছে, ঠিক আছে? এই দুইটা এক্সাম্পলের প্রত্যেকটাতেই সানির পরের দিনটা রেইনি। তার মানে সানি হইলে রেনি হওয়ার প্রবাবিলিটি হইতেছে কি 100%, সানি হইলে পরের দিন সানি হওয়ার প্রবাবিলিটি 0 আমাদের দেওয়া এক্সাম্পলের বেসিস। তুই কি বুঝছো? জি স্যার, এইরকম চিত্র দেওয়া থাকতে পারে না স্যার? এটা তো চিত্র তো দিব না, মুখে বলে দিব আর কি। আমি বলতেছি কি বলবো, আগে আমি তোমাদেরকে বলে দিলাম আচ্ছা। যে সাপোজ এটা হচ্ছে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক আছে? আমি ধরে এইভাবে বলবো শনিবার দিন রেইনি ছিল, রবিবার দিন সানি, সোমবার দিন আবার রেইনি ছিল, মঙ্গলবার দিন সানি, বুধ আর বৃহস্পতি 2 দিনই বৃষ্টি হয়েছে, শুক্রবার দিন আবার সানি ছিল। এখন তোমরা টেবিলটা তাহলে ফার্স্ট কাজ বের করো। কেমনে বের করবা? তোমরা দেখবা এখানে আমাদের এই টোটাল 7 দিনের এক্সাম্পলে সানির পরের দিন পাওয়া যাচ্ছে কয়টা, এগুলো হচ্ছে আমার ইন টোটাল একটা এক্সাম্পল। সানির পরের একটা দিন নিয়ে এই একটা এক্সাম্পল, সানির পরের দিন নিয়ে একটা এক্সাম্পল, মানে সানির পরের দিন বের করার জন্য আমাদের টোটাল এক্সাম্পল হচ্ছে 2টা। বোঝা গেল? এখন এই 2টা জি এক্সাম্পলে স্যার, সানির পরে রেনি ছিল কয়দিন? সানির পরে 2 দিনই রেনি ছিল, তাহলে 2 হচ্ছে দিনে। 2 আউট অফ 2, মানে প্রবাবিলিটি হচ্ছে 1। আর সানির পরে একদিনও সানি ছিল না, তাহলে সানির পরে সানি থাকার প্রবাবিলিটি হচ্ছে 0। তারপর ধর আমি তোমাদের বললাম রেইনি হইলে একদিন রেইনি হইলে পরের দিন সানি হওয়ার প্রবাবিলিটি কত। সেক্ষেত্রে রেইনের পরের দিন কয়টা আছে সেগুলা মিলে টোটাল এক্সাম্পল হবে। রেইনের পরের দিন একটা একটা এক্সাম্পল, রেইনের পরের দিন সহ এই আরেকটা এক্সাম্পল, রেইনের পরের দিন সহ এই আরেকটা এক্সাম্পল, আর এখানে হচ্ছে রেইনের পরের দিন সহ এখানে আরেকটা এক্সাম্পল ক্যালকুলেট করতে হবে, মানে টোটাল এক্সাম্পল হচ্ছে 4টা। বোঝা গেছে? জি জি স্যার, স্যার। 4টার মধ্যে 3 দিন হলো 3 দিন এখানে হলো হচ্ছে সত্যি। সানির পরে এই একটা, সানির তারপর সানির পরে বলছি রেনির পরে এই একটা, রেনির পরে এই একটা, রেনির পরে এই একটা, আবার রেনির পরে এই একটা, মানে রেনির পরের দিন সহ এক্সাম্পল হচ্ছে 4টা, ঠিক আছে? এই 4টা এক্সাম্পলের জি স্যার, ভিতরে, এই 4টা এক্সাম্পলের ভিতরে রেনির পরে সানি কয়টাতে আছে? রেনির পরে সানি আছে 3টাতে। 3টা 3টা। স্যার। তাহলে রেনির পরে সানি থাকার প্রবাবিলিটি হচ্ছে 3/4, মানে 75%। 75%। জি স্যার। আবার এই 4টা এক্সাম্পলে রেনির পরে রেনি থাকার প্রবাবিলিটি কত? একটা একটা আছে এরকম এক্সাম্পল। তাহলে রেনির পর রেনি থাকার প্রবাবিলিটি হচ্ছে গিয়া 1/4, মানে 25%। 25%। বুঝা গেছে? জি স্যার, এটা জি একটু স্যার। ইজি লাগতেছে। এইটা যদি পারো
তাহলে তোমরা হচ্ছে টেবিলটা জেনারেট করে ফেলতে পারবা। আর টেবিলটা যদি জেনারেট করে ফেলতে পারো, পরে তোমাদেরকে আমি যাই বলি না কেন, যে আমি তোমাদেরকে এখন কি বলবো এটা একটু ভালো করে শুনো। টেবিলটা তো পাই গেলা, আমি এখন তোমাদেরকে বলবো যে এখন ধরো আমি জানতে পারলাম যে এই ছিল প্রশ্ন কিরকম কিরকম হইতে পারে, আমি তোমাদের একটা আইডিয়া দিই। ধরো আমি তোমাদেরকে বললাম যে আজকের দিনটা তো সানি ছিল, তাহলে কালকের দিনটা সানি হওয়ার প্রবাবিলিটি কত, বা কালকের দিনটা কেমন ছিল। আজকের দিনটা যেহেতু সানি ছিল, তাহলে কালকের দিনটা কিরকম ছিল। সেই ক্ষেত্রে আজকের দিনটাকে তোমরা টুমোরোতে বসাইয়া টুডের প্রবাবিলিটি গুলো বের করবা। আমার কথা বুঝা যাচ্ছে? জি স্যার, মানে আজকের দিন আমি গতকালকে যদি আমরা বলি, আজকে হ্যাঁ ধরবো। এক্স্যাক্টলি, আমি বললি যে আজকের দিনটা সানি ছিল, তাহলে গতকালকে কেমন ছিল। তাহলে আজকের দিনটাকে তোমরা বসাবে এইখানে, গতকালকে বসাবা টুডেতে। বুঝছো? জি স্যার। আবার আমি যদি জি বলি স্যার। আজকের দিনটা সানি ছিল, আগামীকালকে কেমন, তাহলে আজকের দিনটাকে এখানে বসে আগামীকালকে এখানে বসাবো। বুঝতে পারছি আবার স্যার। আমি যদি আবার আমি যদি এটা বলি জি যে স্যার। গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে না জানি কি হবে। তুমি তাহলে কি গতকালকে বৃষ্টি হয়েছে, গতকালকেরটাকে এখানে বসায় আগামীকালকেরটাকে এখানে বসাবা, দেখবা বৃষ্টি হলে পরের দিন কি হওয়ার প্রবাবিলিটি বেশি, সেটা হবে তাহলে। বুঝছো? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। অঙ্কটা সোজা যদি তুমি একবার টেবিলটা তৈরি করে ফেলতে পারো। বুঝছো? আর যদি টেবিলটাতে উল্টাপাল্টা লাগিয়ে দাও, তাহলে অঙ্কটা উল্টাপাল্টা হয়ে যাবে। ক্লিয়ার? এখন চৈতি, আমার কথা শুনতেছো? জি স্যার। তোমাদেরকে আমি হচ্ছে এই যে দিলাম হচ্ছে তোমার সানিয়া রেনির এক্সাম্পল, ঠিক আছে? কিন্তু পরীক্ষাতে সানিয়া রেনির এক্সাম্পলই আসবে এরকম হয়তো না। ধরো আমি তোমাকে আমার এখন যেটা বলতেছি সেটা খুব মন দিয়ে শুনো। তারপর আমি তোমাকে বললাম একটা পেশেন্টের একটা পেশেন্টকে সাপোজ হাসপাতালে ভর্তি করানো হচ্ছে, ঠিক আছে? ভর্তি করানোর আগে পেশেন্টের শরীরের অবস্থা হচ্ছে গিয়ে দুই রকম হইতে পারে, ভালো হইতে পারে অথবা খারাপ হইতে পারে, গুড অথবা পুয়ার, ঠিক আছে? যদি পেশেন্টকে যদি পেশেন্টকে হাসপাতালে ভর্তি করানো হয়, তাহলে যেদিন ভর্তি করানো হয়েছে তারপরের দিন তার শরীরের অবস্থা চেঞ্জ হয়ে যাবে, সেটার প্রবাবিলিটি হইতেছে 20%, মানে 1/5। মানে যদি আগের দিন গুড থাকে, তাহলে পরের দিন গুড থাকার প্রবাবিলিটি হচ্ছে 4/5। যদি আগের দিন গুড থাকে, তাহলে পরের দিন পুয়ার হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/5। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তারপর আমি তোমাদেরকে বললাম যে এখন একটা পেশেন্টের শরীর যদি গুড হয়, মানসিক মানে একটা পেশেন্টের শরীর যদি গুড হয়, তাহলে তার প্রেসার লো হইতে পারে, হাই হইতে পারে অথবা মিডিয়াম হইতে পারে। ঠিক একইভাবে একটা পেশেন্টের শরীরের অবস্থা যদি পুরো হয়, তাহলেও তার এই প্রেসারই 3টা অবস্থায় থাকতে পারে। আর আমি তোমাদেরকে বলে দিব, পেশেন্টের অবস্থা যদি গুড হয়, তাহলে তার প্রেসার হাই থাকার প্রবাবিলিটি হচ্ছে ধরো সাপোজ 1/6। তার প্রেসার মিডিয়াম থাকার প্রবাবিলিটি হচ্ছে 2/6। আর তার প্রেসার লো থাকার প্রবাবিলিটি হচ্ছে 3/6। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ঠিক একইভাবে বললাম, যদি একটা পেশেন্টের কন্ডিশন পুয়ার হয়, তাহলে তার প্রেসার হাই হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4/6, মিডিয়াম হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, আর লো হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6। এভাবে এইসব প্রবাবিলিটি আমি তোমাদের বলে দিলাম। তারপর আমি বলবো এখন তাহলে বের করো একটা পেশেন্টকে যদি হাসপাতালে ভর্তি করানোর সময় তার শরীরটা তার শরীর গুড থাকে, তাহলে ভর্তি করানোর পরের দিন তার প্রেসার লো হবে, সেটার প্রবাবিলিটি কত। সেক্ষেত্রে কি করবা, সে গুড থাকলে তার শরীর গুড থাকার প্রবাবিলিটি, তার গুড পরের দিন গুড আর পরের দিন পুয়ার থাকার প্রবাবিলিটি, এই দুটা বের করবা। এবং হচ্ছে গুড থাকলে পরের দিন গুড থাকবে এবং গুড থাকলে তার প্রেসার কেমন হবে সেই প্রবাবিলিটি গুলো বের করে যোগ করবা। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার যাচ্ছে স্যার, স্যার বুঝলাম। কঠিন লাগতেছে অনেক। একটু তো কঠিন। স্যার এইটার মতো কিন্তু সহজ না, এই যে সানি রেনির মতো। আমি তো এটা হচ্ছে জাস্ট বেসিক একটা বুঝাইছে। ধরো আমি হচ্ছে এখানে আরেকটু করে দিই, দেখি যদি বোঝানো যায়। সাপোজ
এস দিয়ে বুঝাচ্ছি স্টেট, ঠিক আছে? তো স্টেট হচ্ছে গিয়ে আমি যেটা বললাম মাত্র, গুড হইতে পারে বা পুয়ার হইতে পারে। এটা হচ্ছে গুড, এটা হচ্ছে পুয়ার। উপরেরটা হচ্ছে এদিকে হচ্ছে তোমার নেক্সট ডে, আর এদিকে হচ্ছে প্রেজেন্ট ডে। আমি বলছি খালি যে যদি আজকে গুড থাকে তাহলে পরের দিন গুড থাকার প্রবাবিলিটি হচ্ছে 4/5। আজকের দিন গুড থাকলে পরের দিন পুয়ার হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/5। ঠিক একইভাবে আজকের দিন পুয়ার হলে পরের দিন পুয়ার হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4/5, গুড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/5। বুঝছো? হ্যালো, জি স্যার। কথার শব্দ কমে গেল কেন? স্যার এই এই ইয়াটা আমরা পাইলাম কই 4/5 এগুলা কি দেওয়া থাকবে? হ্যাঁ, আমি বললাম, আমি তোমাদের কি বলছি, একদিন যদি হাসপাতালে ভর্তি করানো হয় তাহলে পরের দিন চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/5। তার মানে কি, গুড থাকলে গুড, পরের দিন পুয়ার হওয়ার প্রবাবিলিটি 1/5, তাহলে গুড থাকলে গুড থাকার প্রবাবিলিটি কত হবে? 4/5, তাই না? ও আচ্ছা স্যার, জি স্যার। এইভাবে পেলাম। আর আমি তোমাদের তার সাথে দিয়ে দিব যে যদি গুড থাকে তাহলে সরি, যদি গুড থাকে প্রেশার তাহলে লো হবে। প্রেশার হাই হওয়ার প্রবাবিলিটি কত? হাই। যদি গুড থাকে তাহলে প্রেশার লো হওয়ার প্রবাবিলিটি কত? যদি গুড থাকে তাহলে প্রেশার মিডিয়াম হওয়ার প্রবাবিলিটি কত? এসব দিয়ে দিব, বলে দিব আর কি। ঠিক একইভাবে প্রেশার খারাপ মানে অবস্থা খারাপ থাকলে ওগুলো বলে দিব, বুঝছো? জি এর জায়গায় হচ্ছে পি থাকলেও বলে দিব। হ্যালো, শোনা যাচ্ছে? জি তারপর এটার সাথে যোগ দিয়ে দিব সবগুলা। হ্যাঁ দেখো, আমি কিন্তু বলছি প্রেশার, একটা পেশেন্টকে যদি গুড অবস্থায় ভর্তি করাও তাহলে তার লো হওয়ার প্রবাবিলিটি কত, সেই ক্ষেত্রে কিন্তু সব গুণ করতে হবে না। তোমরা পেশেন্ট একদিন গুড থাকলে পরের দিন গুড হওয়ার প্রবাবিলিটি, পরের দিন পুয়ার হওয়ার প্রবাবিলিটি, এই দুইটা বের করবা, ঠিক আছে? তারপর গুড হওয়ার প্রবাবিলিটির সাথে হচ্ছে এই যে এটা গুণ করবা, আর পুয়ার হওয়ার প্রবাবিলিটির সাথে এটা গুণ করবা। এই দুইটা গুণ করে যোগ করলেই পাওয়া যাবে যে একটা পেশেন্টকে যদি আগের দিন গুড অবস্থায় ভর্তি করানো হয় পরের দিন তার লো হওয়ার প্রবাবিলিটি কত। আমার কথা বুঝছো? জি স্যার। এত কঠিন না, আগেরটার মতো কঠিন না, আগেরটার চেয়েগুলো সোজা। এখন বুঝছি স্যার। তো যাই হোক, আপনাদের হচ্ছে এই দুইটা চ্যাপ্টার থেকে হচ্ছে মিলায় এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায়, এই তো বলে দিলাম। আমাদের হচ্ছে থিওরির কি আর কিছু বাকি আছে তোমাদের কাছ থেকে নেওয়া? থিওরি তো আমাদের দুইটা ক্লাস টেস্ট হয়েছেই, আর থিওরির আমি একটা অ্যাসাইনমেন্টও দিছি। থিওরির তো আর কিছু বাকি নাই। আর না স্যার। ল্যাবের আগে হচ্ছে 6টা অ্যাসাইনমেন্ট নিছি, আর ল্যাবের পরে হচ্ছে 2টা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এগুলো হচ্ছে ল্যাব ফাইনালের মতো কাউন্ট করবো। ল্যাবের এই 2টা অ্যাসাইনমেন্টে একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আগের সব কোডগুলো জমা দেওয়া, সেটার উপর জাস্ট একটা ফর্মাল নাম্বার থাকবে দিছো কিনা। আর হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্ট 2, এটার উপরে নাম্বার থাকবে কিছু, এটা হচ্ছে একটা ভালো জিনিস। আর প্রজেক্টের উপরে তো আমি অলরেডি নাম্বার দিয়ে রাখছি। প্রজেক্টের যেহেতু কোড আমি করে দিয়েছি, তোমরা কিভাবে ডাটা কালেক্ট করছো আর রিপোর্ট কিভাবে জেনারেট করছো এটার বেসিসেই তোমাদের নাম্বার দিচ্ছি। হ্যাঁ বলো, রিপোর্ট বলো। স্যার ফোল্ডারটা একটু চেক করবেন স্যার, সবগুলো একসাথে করে চেক, দিয়েছি। তাহলে হচ্ছে এরপরে তাহলে আমরা, হ্যাঁ বলো স্যার তাজমিন। স্যার আমি হচ্ছে যে আপনি যে সবগুলা প্রজেক্ট সাবমিট করতে মানে সবগুলা যে রিপোর্ট সাবমিট করতে বলছিলেন আমি না দিতে ভুলে গেছি, এখন দিলে কি সমস্যা আছে? তুমি আমাকে তাহলে হচ্ছে একটু ফোন করো, কিছুক্ষণ পরে দাঁড়াও তাজমিন, কিছুক্ষণ পরে ফোন দাও। কেন, এখনো তো টাইম আছে স্যার।
কেন মার্চের 28 তারিখ পর্যন্ত স্যার টাইম টাইম দেন নাই নাকি? না স্যার, আপনি তো ডেডলাইন দেন নাই, আপনি বলছিলেন 2 তারিখের মধ্যে সাবমিট করতে। স্যার আমি 28 করবো তারিখে আপনি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিয়েছিলেন, বলছিলেন 2 তারিখের মধ্যে সাবমিট করতে। তাহলে তো আমি স্যার এখনই টাইম টাইম লাগাই আছে। দিচ্ছি, আমি এখনই টাইম দিয়ে দিচ্ছি। স্যার এখন দেন না, আগে সাবমিট ঠিক করে নি তাহলে। ওয়েট স্যার অ্যাসাইনমেন্টের টাইম তো 2 তারিখ পর্যন্ত ছিল। 2 তারিখ পর্যন্ত। আচ্ছা তোমাদের সেকেন্ড যাই হোক, ঠিক আছে, আমি হচ্ছে তোমাদেরকে আপাতত আমাদের ক্লাস, শোনো, আমাদের তাহলে হচ্ছে ক্লাস শেষ মোটামুটি। আর হচ্ছে বলো বলো বলো। ডাটা আমি বললাম না, এখানে হচ্ছে দুইটা জিনিস করতে পারে। একটা হচ্ছে আমাকে হচ্ছে ডিফারেন্ট মডেল চালাইলে যদি অন্য মডেল চালাই তাহলে একুরেসি বেশি আসতে পারে, অথবা হচ্ছে যদি ডাটা আরো অনেক বেশি পাওয়া যায়, সাপোজ আমি এখন 500টা ডাটার উপর রান করতেছি, যদি 1000টার উপর করে অটোমেটিক একুরেসি বেড়ে যাবে। তো হচ্ছে এই জন্য আমি তো হচ্ছে মডেল দিয়ে চেক করতেছি, প্লাস হচ্ছে একুরেসি বাড়ানোর জন্য আপনাদেরকে আরো ডাটা কালেক্ট করতে হবে। কিন্তু ডাটা কালেক্ট করার আগে রিপোর্টটা আগে লিখে ফেলেন, তারপরে ডাটা কালেক্ট করা যাবে, সমস্যা নাই, টাইম আছে যেহেতু। আর এই ফাইনাল পরীক্ষা শেষ হইতেছে কয় তারিখে তোমাদের? 6 তারিখে। স্যার 6 তাহলে তারিখ। আমরা আমি হচ্ছে যেহেতু রিপোর্টটা করে নিচ্ছি, তো হচ্ছে মানে পেপারটার পরে ফরম্যাট ঠিক করে অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমি আরো টাইম পাবো। যদি আমরা পেপারটা হচ্ছে আর কি আমাদের কনফারেন্সে দিতে চাই, আমি তো বাড়ায় নিচ্ছি অলরেডি টাইম 20 তারিখ পর্যন্ত। তো হচ্ছে পেপারের অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমরা হচ্ছে টাইম পাবো। আগে হচ্ছে আপাতত একটা পেপারটার একটা ফরম্যাট জেনারেট করে আমাকে সাবমিট করো, যেটাকে আমি তোমাদের রিপোর্ট হিসেবে কাউন্ট করি। থিওরি করতে মানে সেগুলো যাতে আমি পেয়ে যাই, যেহেতু আমি করতে তোমাদের সবার আমি করেই ফেলছি, কোর্টের নাম্বার আমি তোমাদের সবাই ইনফর্ম দিয়ে দিচ্ছি। বাট হচ্ছে রিপোর্টটা ভালো করে সাবমিট করো, মানে পেপারটা হচ্ছে লিখো মোটামুটি ভালো করে। 6 তারিখের পরে হচ্ছে আমি এগুলা নিয়ে বসে, ইচ্ছা আছে সবগুলাই হচ্ছে আমাদের কনফারেন্সে সাবমিট করি, দেখি কয়টা অ্যাকসেপ্ট হয় কয়টা অ্যাকসেপ্ট না হয়, দেখা যাবে পরে। স্যার রিপোর্ট কয় তারিখের মধ্যে সাবমিট করতে হবে আপনার কাছে? আমার হচ্ছে আমার সাবজেক্টে ওইটাই তোমাদের রিপোর্ট হিসেবে কাউন্ট করা হবে। আর তারপরে মেথোডোলজি বসাইলে তো এটা হচ্ছে ফুল ফ্লেজ একটা পেপার হয়ে যাইতেছে। তারপরে হচ্ছে আমরা ওইটাকে সাবমিট করে দিব ইয়েতে আমাদের স্যার আমাকে তো মেথোডোলজি লেখার কথা বলছিলেন, ওইটাকে তাহলে স্যার এখন কাছে হচ্ছে আমাদের ক্লাস শেষ, আমি হচ্ছে তোমার সাথে এখন বসতেছি। স্যার তোমাদের হচ্ছে আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে ক্লাস? ইয়াটা দেখলেন স্যার স্যার? বলো অনন্যা। স্যার রিপোর্টের ফরম্যাটটা লাগবে স্যার, মানে আমাদের Format টা হচ্ছে- মেল এই প্রমিস জি স্যার। তুমি